দেশে আলোচনার অন্যতম বিষয় এখন স্বাস্থ্য খাত এবং দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এই স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম অব্যবস্থাপনার সামনে আসে এবং এইসব অনিয়ম অব্যবস্থাপনার অভিযোগের মুখেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন আবুল কালাম আজাদ। তার স্থলে নিয়োগ দেওয়া হয়েছে নতুন একজন মহাপরিচালককে এবং একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে রিজেন কাণ্ড, জেকেজি কাণ্ড এবং করোনা ভাইরাসের মিথ্যা ফলস সার্টিফিকেট দেওয়া হয়েছে। তাহলে দেশের স্বাস্থ্য খাত কতটা সুরক্ষিত এবং কতটা অসুরক্ষিত, মূলত এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু স্বাস্থ্য খাতের সুরক্ষা কতদূর। আপনাদের সঙ্গে আছে আমি আশিকিন প্রিন্স এবং এই বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় থাকবেন ভার্চুয়ালি সরকার দলীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত এমপি। একই সঙ্গে তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি। একই সঙ্গে তিনি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান। জনাব হাবিবে মিল্লাত, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, ধন্যবাদ। ধন্যবাদ দর্শকদেরও। জি, ডক্টর হাবিবে মিল্লাত, আপনি নিজে একজন চিকিৎসক, আপনি সরকারের পলিসি লেভেলে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে রয়েছেন। এই দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরে বিভিন্ন আমরা অভিযোগ অনিয়ম শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, অনেকে পদত্যাগ করেছেন। তো সার্বিকভাবে আপনি এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আপনি জানেন যে স্বাস্থ্য ব্যবস্থা বলতে আমরা আসলে কি বুঝি, এটা একটা বিশাল একটা ব্যাপার। আপনি যদি ধরে থাকেন যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যেমন রয়েছে হসপিটালের চিকিৎসা, যেটা নিয়ে আমরা এই অনিয়ম অব্যবস্থাপনার কথা বলে থাকি, কিন্তু হাসপাতাল চিকিৎসার বাইরে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনার অনেক কিছু রয়েছে। যেমন মানুষের প্রতিরোধ করা, রোগ প্রতিরোধ করা, রোগ প্রতিকারের চেয়ে উত্তম, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমাদের মেডিকেল সায়েন্সে আমরা যখন ডাক্তারি পড়েছি তখনই শিখেছি। অর্থাৎ মানুষের রোগ বালাই যেন না হয় সে ব্যাপারে প্রচারণা চালানো, মানুষকে সুশিক্ষিত করে তোলা, মানুষকে সহযোগিতা করা এবং মানুষকে যোগ্য নাগরিক, সুস্থ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সকলের দায়িত্ব রয়েছে। এরপরে আসে যদি কখনো চিকিৎসা অসুবিধা হয়, তখন যদি ডাক্তারের শরণাপন্ন হতে হয়, সেখানে হসপিটালে ভর্তি হতে পারে, আউট পেশেন্টের চিকিৎসাও নিতে পারে, প্রাইভেট চেম্বারেও দেখাতে পারে, সে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যেতে পারে। তৃতীয়টি হচ্ছে এই হসপিটাল থেকে চলে যাওয়ার পরে আপনাদের কিন্তু আমাদের সকলের রিহ্যাবিলিটেশন বা স্বাস্থ্য পুনর্বাসন নামে একটি সমস্ত দেশে চালু আছে, যে স্বাস্থ্য যতটুকু আমরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলাম, আমরা যেন সুস্থতা টিকিয়ে রাখতে পারি আমাদের নিয়ন্ত্রিত জীবনযাত্রার মাধ্যমে বা আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলে। সুতরাং এই দিক থেকে সমস্ত কিছুই খেয়াল রাখতে হবে। আপনি যে কথাটি বলছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদত্যাগ করেছেন, এর সাথে সাথে এটাও ঠিক যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য সেবা বিভাগে যিনি সচিব ছিলেন তিনিও কিন্তু পরিবর্তন হয়েছেন এবং যে দুজন অ্যাডিশনাল সেক্রেটারি দেখাশোনা করতেন তারাও পরিবর্তন হয়েছেন। পরিবর্তন হয়েছে হাসপাতালের পরিচালকেরও। সুতরাং এই এইগুলো করা হচ্ছে যাতে ম্যানেজমেন্ট সিস্টেমটা আরেকটু ভালো হয়, যতটুকু ভালো হওয়া দরকার। তবে আমি বলতে পারি যে বাংলাদেশের এই স্বাস্থ্য ব্যবস্থা বা বাংলাদেশের মতো স্বাস্থ্য ব্যবস্থা যাদের আছে তাদেরকে অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এই কারণেই যে ব্যক্তির যেমন পরিবর্তন দরকার, সিস্টেমে পরিবর্তন দরকার আছে। এখন কেউ নকল মাস্ক সরবরাহ করবেন, তার জন্য ঝুঁকিতে পড়ে ডাক্তাররা মৃত্যুবরণ করবেন এবং তার জন্য ডাক্তাররা অসুস্থ হয়ে পড়বেন, নার্সেসরা ফ্রন্টলাইন কর্মীরা অসুস্থ হয়ে পড়বেন। তাকে অবশ্যই যারা এটা বুঝে নিচ্ছেন তাদের কিছুটা দায় দায়িত্ব থাকলেও যারা সাপ্লাই করছেন তাদের দায় দায়িত্বটাও কিন্তু সবচেয়ে বেশি, কারণ তারা জেনে শুনে করছেন। আর যারা চেক করছেন তারা কিন্তু অত অভিজ্ঞতা সম্পন্ন নয়। আমি সাফাই গাইবার জন্য বলছি না, কিন্তু পরবর্তীতে হয়তো অধিকতর যাচাই বাছাই করার জন্য সেগুলো ধরা পড়ছে। সুতরাং এই কাজগুলো আমাদের দেখতে হবে যে শুধুমাত্র দোষটি কার। এবং আপনি এই যে হসপিটালের যে লাইসেন্স নেই এই কথাগুলো, 19,000 প্রাইভেট হসপিটাল রয়েছে, নার্সিং ক্লিনিক হসপিটাল মিলিয়ে তার লাইসেন্স রয়েছে 5,000। এর কাউন্টি যেমন যারা হসপিটাল চালাচ্ছেন তাদের সক্ষমতা বা তাদের ইচ্ছা। দ্বিতীয়টি হচ্ছে যারা মনিটরিং করছেন হসপিটাল অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের, তাদের লোক বল, জনসংখ্যা এবং তাদের সিস্টেমটি ঠিক আছে কিনা কিংবা সেটি বাস্তবসম্মত কিনা। তাদের একটা ওয়েবসাইটের মাধ্যমে এগুলো রিনিউ করা যায়। তারা ফি জমা দিচ্ছেন, ফি জমা দিয়ে যখনই ডাউনলোড করতে যাচ্ছেন তাদের অবস্থান, তখন যে পরিমাণ তাদের ক্রাইটেরিয়া থাকার কথা বাংলাদেশের অনেক হসপিটালগুলোতে সেগুলো নাই। সুতরাং এখানে তারা অ্যাপ্লিকেশন প্রসিডিওর অসমাপ্ত থেকে যায় এবং আর প্রসিড করা সম্ভব হয় না। আর জনবল যেহেতু 3 থেকে 4 জন, তারাও এই ব্যাপারে খুব একটা সহযোগিতা করতে পারেন না। আমি একটা সেক্টরের উদাহরণ দিলাম। সুতরাং আপনাকে বুঝতে হবে যে
এইখানে আমাদেরকে অবশ্যই মনোযোগ দিতে হবে। আউট অফ পকেট এক্সপেন্ডিচার আমাদের দেশে 67%, অর্থাৎ আমরা বাংলাদেশের মানুষ 67% স্বাস্থ্যসেবা নিজের পকেট থেকে ব্যয় করে আমরা কিনে নেই, সেটা প্রাইভেট সেক্টর হোক, দেশে হোক, বিদেশে হোক। কিন্তু এটা আসলে সরকার দেখে থাকে 30-33%-এর মতো। ঢাকা মেডিকেল কলেজ বা বাংলাদেশের অন্যান্য মেডিকেল কলেজগুলোতে রোগীরা কিন্তু স্বাস্থ্যসেবা পাচ্ছেন, একজনের জায়গায় 2 জন রোগী, 2.5 জন রোগীও কিন্তু ভর্তি থাকছেন অনুপাতিক হারে, কিন্তু তারা স্বাস্থ্যসেবা পাচ্ছেন, তারা ভালো হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। কিন্তু সেটা কি মানসম্মত স্বাস্থ্যসেবা? একটা ওয়ার্ডে 20 জন থাকার কথা, সেখানে যদি ফ্লোরে মিলিয়ে 40 জন থাকে, সেখানে কি মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব? এবং এটি শুধু যে এখন হয়েছে তা না, বিগত স্বাধীনতা পরবর্তীকালে, 75 পরবর্তীকালে যদি আপনারা দেখে থাকেন, তাহলে কিন্তু এই ব্যাপারটিকে তেমন কোনো গুরুত্ব হিসেবে নজর দেওয়া হয়নি। আসলে আমি বলতে চাই, সেটি বলতে চাই যে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় 88 বা 90 ডলার হচ্ছে পার হেড খরচের কথা, সেইখানে স্বাস্থ্য সেবার কাছ থেকে আমরা বড় বেশি আশা করছি। শুধু মানুষের পরিবর্তন অবশ্যই দরকার আছে, যারা নেতৃত্ব দেন, যারা ম্যানেজার দায়িত্ব পালন করছেন, তারা যদি সে কাজটি না করতে পারেন, পরিবর্তন হচ্ছে, কিন্তু সাথে সাথে যদি আমরা সিস্টেমকে পরিবর্তন না করি, তাহলে কিন্তু সত্যিকার অর্থেই যত মানুষের পরিবর্তনই হন না কেন, তাদেরকে হয়তো ব্যর্থতা নিয়ে ফিরে যেতে হবে। জনাব হাবিবে মিল্লাত, কেন পরিবর্তন হলো না, কেন কিভাবে সিস্টেমে পরিবর্তন করতে হয়, এই বিষয়টি নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। একটু বিরতির পরে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, সময় একটি বিরতির পরে ফিরে এসে আমরা আবারও কথা বলবো স্বাস্থ্য খাতের সুরক্ষা কতদূর, এই আলোচনার বিষয়বস্তু নিয়ে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম স্বাস্থ্য খাতের সুরক্ষা কতদূর, এই আলোচনার বিষয়বস্তু নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর হাবিবে মিল্লাত এমপি, তিনি স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি এবং একই সঙ্গে বিএমআরসি এবং রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান। ডক্টর হাবিবে মিল্লাত, আপনাকে জানতে চাই যে বিরতির আগে আপনি বলছিলেন যে স্বাস্থ্য খাত অনেক বড় একটি বিষয়, অনেক সেক্টরটা অনেক বড়। এই মুহূর্তে কোন জায়গায় পরিবর্তনটা অত্যন্ত জরুরি, যেটি করলে আমরা এই সিচুয়েশনটা মোটামুটি ওভারকাম করতে পারবো? আপনি বলছিলেন যে অনেক পরিবর্তন হয়েছে ব্যক্তির, কিন্তু ব্যক্তির পরিবর্তন কি প্রতিষ্ঠানে পরিবর্তন করা সম্ভব কিনা? আমরা যে জায়গাটি সমালোচনার মুখোমুখি হচ্ছি সেটি হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে চিকিৎসার যে পার্টটি, সেইটিতে, অর্থাৎ হসপিটাল ব্যবস্থাপনা এবং হসপিটাল চিকিৎসা। আপনি যদি খেয়াল করে দেখে থাকেন, যত সংবাদ হচ্ছে, যত দুনিয়া হচ্ছে, যত অনিয়ম হচ্ছে, এই হসপিটাল ঘিরে, কিন্তু হসপিটালের বাইরে কিন্তু আমরা তেমন কিছু শুনতে পাচ্ছি না। আপনি যদি প্রাইমারি হেলথ কেয়ারে যান, আমরা কিন্তু গত বছরও মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছে। এর আগে কিন্তু আমরা বান কি মুন কিংবা আপনারা যদি মার্গারেট চ্যানের কথা বলে থাকেন, তারা কিন্তু বাংলাদেশে এসে প্রাইমারি হেলথ কেয়ারের প্রশংসা করেছে। আমরা কিন্তু এমডিজিতে ম্যাটারনাল মর্টালিটি, চাইল্ড মর্টালিটি করে চাইল্ড মর্টালিটিতে পুরস্কারই পেয়েছি। আমরা এসডিজি পুরস্কার, আমরা এমডিজিতে সাউথ পুরস্কার পেয়েছি 2 বার প্রাইমারি হেলথ কেয়ারে। কমিউনিটি ক্লিনিক মানুষের সেবা দিচ্ছে, কিন্তু আমাদের সমস্যাটি হচ্ছে মানুষের হাসপাতাল বা যখন মানুষ এটা চিকিৎসা নিতে যাচ্ছে তখন অসুবিধাটা হচ্ছে। কিন্তু গোড়ায় যেতে হবে। আসলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমরা কি করতে হবে। WHO বা স্বাস্থ্য সংস্থা যেগুলো আছে, তারা কিন্তু সত্যিকার অর্থে দুটো কথা বলে থাকে। একটি কথা বলে থাকে ইউনিভার্সাল হেলথ কাভারেজ বা সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, আরেকটি বলে থাকে হচ্ছে গ্লোবাল হেলথ সিকিউরিটি, অর্থাৎ এই মহামারীর সময় আমাদের কি করণীয়। এ দুটোই যদি সঠিকভাবে আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যাটি হচ্ছে মানুষের হাসপাতাল বা যখন মানুষ এটা চিকিৎসা নিতে যাচ্ছে তখন অসুবিধাটা হচ্ছে। কিন্তু গোড়ায় যেতে হবে। আসলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমরা কি করতে হবে। WHO বা স্বাস্থ্য সংস্থা যেগুলো আছে, তারা কিন্তু সত্যিকার অর্থে দুটো কথা বলে থাকে। একটি কথা বলে থাকে ইউনিভার্সাল হেলথ কাভারেজ বা সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, আরেকটি বলে থাকে হচ্ছে গ্লোবাল হেলথ সিকিউরিটি, অর্থাৎ এই মহামারীর সময় আমাদের কি করণীয়। এ দুটোই যদি সঠিকভাবে আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়ে আনা সম্ভব হবে। কিভাবে সেটি আপনি দেখে থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন 2009 সালের প্রথম দিকে দায়িত্বটি নিয়েছিলেন, তখন কিন্তু বাংলাদেশে হতদরিদ্র সংখ্যা ছিল 41 ভাগের কাছাকাছি, এবং 2020 সনে করোনা পূর্ববর্তীকালে এটা কিন্তু 20 ভাগের অর্থাৎ 21 ভাগের নিচে নেমে আসছিল। আপনাদের খেয়াল আছে ব্যাপারটি, অর্ধেক হয়ে গিয়েছিল। কিন্তু করোনার সময়টিতে
আমাদের সেই দরিদ্রের সংখ্যা, দিন মজুর যারা দিন আনে দিন খায়, তাদের সংখ্যা দিয়ে আবারও সংখ্যাটার কাছাকাছি 40 ভাগের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এখন স্বাস্থ্যসেবা বলতে তো আসলে এই 40 ভাগেরও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দরকার, শুধুমাত্র বাকিদের যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দরকার সেটি কিন্তু নয়। কিন্তু ইউনিভার্সাল হেলথ কাভারেজে ওয়ান অফ দ্য পয়েন্ট হচ্ছে যাতে সকলে মিলে স্বাস্থ্যসেবা পাবে, কিন্তু এক একজন এক এক রকম কন্ট্রিবিউট করবে। আমি হেলথ ইন্স্যুরেন্সের কথা বলছি, যে হেলথ ইন্স্যুরেন্স বাংলাদেশে টাঙ্গাইলে একটা পাইলট প্রজেক্ট করা হলো, কিন্তু পাইলট প্রজেক্টের রেজাল্টটা কি আজকে পর্যন্ত কি আমি জানতে পারলাম না। বিগত মন্ত্রী মহোদয় থাকা বিগত সরকারের সময় করা হয়েছিল, পরবর্তী নাকি আরো 3টা উপজেলা স্কেল আপ করা হয়েছে, কিন্তু রেজাল্টটা কি সেটা আপনারা জানেন কিনা জানি না, আমরা জানি না, আপনাদের তো জানার কথা ছিল। তো আমরা যদি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই এই 17 কোটি দেশের মানুষের, এক নম্বর সেটি হচ্ছে আমাদের দেখতে হবে আজ থেকে 10 বছর পর স্বাস্থ্যসেবাকে আমরা কোথায় দেখতে চাই, হেলথ কেয়ার সিস্টেম বাংলাদেশে কেমন হবে, 20 বছর কেমন হবে, এর জন্য একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। আপনারা দেখেন বাংলাদেশে প্রতি 5 বছর পর পরই কিন্তু একটি করে 5 ইয়ার প্ল্যান হয়। অষ্টম প্ল্যানটি যেটি এবছর আগামী বছর এবছরের মধ্যে হতে যাচ্ছে, তা আমরা কি করি সেটাতে ওই যে প্রথম দ্বিতীয় তৃতীয়টিতে যেটাতে ছিল তা থেকেই কোনো মেজর পরিবর্তন না আনে আমরা 2% 3% বরাদ্দ বাড়িয়ে দিয়ে আমরা উপর দিকে পাঠিয়ে দেই ডিজি অফিস থেকে, যেতে যেতে মন্ত্রণালয়ে যে ওইটাই স্বাক্ষরিত হয়ে এইটাই আমাদের নেক্সট 5 ইয়ার্স প্ল্যান হয়। কিন্তু সমাজ যে পরিবর্তন হয়েছে, চিকিৎসা ব্যবস্থা যে পরিবর্তন হয়েছে, সেটার দিকে আমরা নজর দেই না। আমরা যেটি স্বাস্থ্য খাতে যে বাজেট পাই সেটি অপ্রতুল, এবং অপ্রতুল সেটা আবার সঠিকভাবে ব্যবহারও করতে পারি না, আবার এর মধ্যে নানা অনিয়মের কথা আমরা শুনতে পাই। কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটি রয়েছে, আমরা এই যে বাজেটটি পাচ্ছি তার সিংহভাগ কোথায় যাচ্ছে? সিংহভাগ যাচ্ছে হচ্ছে বেতন ভাতাতে এবং ইনফ্রাস্ট্রাকচারে। এই বাজেটের কতটুকু আসলে জনগণের স্বাস্থ্য সেবায়, অফকোর্স বেতন ভাতা দেওয়ার দরকার আছে, অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার করার দরকার আছে, কিন্তু স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য যে আরো যে কিছু কিছু জিনিস দরকার আছে, ঔষধের কথা বলছি, অপারেটিং থিয়েটারের কথা বলছি, ম্যান পাওয়ারের কথা বলছি, সেইগুলোর অবস্থানটা কি? আমার নির্বাচনী এলাকার কথা বলতে পারি, আমি 2টি উপজেলা, একটি উপজেলা হসপিটালে সুন্দর চকচকে বিল্ডিং, ডাক্তারও আছে, অপারেশন থিয়েটারও আছে, ফুললি ইকুইপড অপারেশন থিয়েটার, শুধু 2টো জিনিস নাই, অ্যানাস্থেটিস্ট নাই আর সার্জন নাই। কিন্তু এবং যে আমরা আইসিইউর কথা বলে থাকি, অনেক হইচই হলো এই করোনার সময়, সবাই আইসিইউ আইসিইউ করে পাগল হয়ে গেলেন, কিন্তু আইসিইউ কি বেড, ভেন্টিলেটর কিংবা মনিটর, এর জন্য যে ইন্টেনসিভিস্ট লাগবে কয়জন বাংলাদেশে আছে? তার কি করার জন্য গত 10 বছর আগে থেকে আমরা প্ল্যান শুরু করেছি। বাংলাদেশে যারা অ্যানেস্থেটিস্টরা যারা ইন্টেনসিভ কেয়ার চালাচ্ছেন ঠেকা কাজ চালাচ্ছেন তারা, কিন্তু সেটাও কি আমরা জেলা পর্যায়ের নিচে নিয়ে যেতে পারছি? অ্যানাস্থেটিস্টের যে সংখ্যা, আমরা কি পারছি? উপজেলায় একজন অ্যানাস্থেটিস্ট দিচ্ছে পারছি না, এই কারণে যে সদিচ্ছার অভাব নেই, কিন্তু আমাদের পরিকল্পনাও নেই এবং আমাদের জনবলও নেই। এই একটা উদাহরণ। মিলাদ সাহেব, তাহলে কেন পারছি না আমরা, এটা কি বলবেন, কেন পারছি? জি জি হ্যাঁ, আমি তো বলছি যে আমরা আজ থেকে 10 বা 20 বছর পরে স্বাস্থ্য ব্যবস্থাকে কোথায় দেখতে চাই, এর জন্য একটা প্ল্যান থাকা দরকার। এবং এই প্ল্যানটি কিন্তু যিনি দায়িত্ব আছেন তার বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, কারণ পৃথিবীতে কিন্তু সারা বাংলাদেশের দেশে বিদেশে মিলে কিন্তু বিশেষজ্ঞর কোনো অভাব নাই, এবং তাদের যে সব সাজেশন নিতে হবে সেটাও সঠিক নয়। বাস্তবতার নিরিখে আমাদের দেশের কনটেক্সটে যেগুলো আমাদের দেশে সবচেয়ে সুইটেবল সেইগুলো নিতে হবে। আমাদের দেশের পেশেন্টরা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে অনেকেই, কিন্তু আগের চেয়ে অনেক কম যাচ্ছে। আমরা যদি জানতাম, এর কারণ হচ্ছে প্রাইভেট সেক্টরে নতুন নতুন হসপিটাল হওয়ার কারণে অনেকে স্বাস্থ্য সেবাটা নিচ্ছেন, কিন্তু সেই ধরনের স্বাস্থ্য সেবা আমরা সরকারি ব্যবস্থাপনায় কিন্তু ভালো ডাক্তার থাকা সত্ত্বেও, ভালো নার্স থাকা সত্ত্বেও আমরা দিতে পারছি না। আপনি যদি ম্যান পাওয়ার, আপনি গ্লোবাল স্ট্যান্ডার্ড হেলথ কেয়ার চাইবেন, কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড আপনার ম্যান পাওয়ার থাকবে না। বাংলাদেশে এই মুহূর্তে আরো 70 থেকে 80 হাজার ডক্টরের প্রয়োজন আছে যাদের স্বাস্থ্য সেবা দেওয়ার দরকার। 8 লক্ষ স্বাস্থ্য সেবা কর্মী, নার্স থেকে শুরু করে টেকনিশিয়ান, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে যারা হসপিটাল এবং স্বাস্থ্য সেবা সংক্রান্ত কাজ করে, তাদের সংখ্যাটি বাড়ানো দরকার। এটা না বাড়িয়ে আপনি যদি শুধুমাত্র বলেন যে আমি 5 জন 10 জন 20 জন মানুষ পরিবর্তন করে দিলাম, হয়তো অবস্থার, তারা যদি খুবই এফিশিয়েন্ট হয় অবস্থার কিছুটা পরিবর্তন হবে, কিন্তু পরবর্তীতে সমালোচনার বোঝা মাথায় নিয়ে তাদেরকে হয় সরে যেতে হবে, অথবা তাদেরকে পদত্যাগ করতে হবে, না হলে স্বাভাবিক নিয়মেই তাদের অবসরে যেতে হবে। এর বিকল্প আমি আসলে। মিলাদ সাহেব, আপনি বলছিলেন প্রাইভেট সেক্টরে হসপিটাল নিয়ে বলছিলেন, কিন্তু আমরা কিন্তু প্রাইভেট সেক্টরে হসপিটালে বিভিন্ন অভাব অনিয়মগুলো আমরা দেখতে পাচ্ছি, যেখানে মাত্রা অতিরিক্ত বিল নেওয়া হচ্ছে, যখন আইসিইউ এর প্রয়োজন হচ্ছে না আইসিইউ দেয়া হচ্ছে জোর করে। এইটা মনিটরিং এর বিষয়টা আসলে আপনি কিভাবে বলবেন?
আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে বেসরকারি হসপিটালগুলো বা সরকারি হসপিটাল দেখভাল করার জন্য অধিদপ্তরে যে একটি অফিস রয়েছে, ডিরেক্টরেট রয়েছে, পরিচালকের অফিস, সেখানে কিন্তু জনবলের সংখ্যা 3 থেকে 4 জন। তাদের পক্ষে কি 2000, 19,000, 20,000 হসপিটাল সঠিকভাবে মনিটরিং করা কিন্তু সম্ভব? মিলাদ সাহেব, এই জিনিসটা তো আমার একদিনে হয়নি, এটা তো দীর্ঘদিনে অনেক অব্যবস্থাপনা অনিয়মের ফলে হয়েছে। কিন্তু এই জিনিসটা আমরা ওভারকাম করতে পারছি না কেন? আসলে শুধু কি জনবল সংকট? না, শুধু জনবল সংকট সেটি নয়, মানসিকতার সংকট আছে। আপনি দেখেন জনবলের ক্ষেত্রে 45 জন মানুষকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এখন থেকে হসপিটালগুলো মনিটরিং করার জন্য। এই বিভিন্ন কথাবার্তা ওঠার পর থেকে এই সপ্তাহে করা হয়েছে ব্যাপারটি। কিন্তু যেটি হচ্ছে যে শুধুমাত্র জনবল একমাত্র সমস্যা নয়, সমস্যাটি হচ্ছে গোড়ায়। আপনার লেখা আছে 10 শয্যা বিশিষ্ট হাসপাতালে 3 জন ডাক্তার, 6 জন নার্স, 3 জন ক্লিনার লাগবে। ডক্টর এবং ক্লিনারদের সংখ্যা বাংলাদেশে, যদিও ডক্টরের সংখ্যা বলি, যদিও যথেষ্ট আছে, যথেষ্ট নাই, তারপরও হয়তো কোনোভাবে ডাক্তারদের দিয়ে কভার করা সম্ভব। কিন্তু বাংলাদেশে কি 10 বেডে 6 জন নার্স দেওয়ার জন্য কোয়ালিফাইড নার্স সকলকে যদি একসাথে করি তাহলে কি সম্ভব? এবং সম্ভব না বলেই বিভিন্ন হসপিটাল এবং বড় বড় হসপিটালে যাবেন, নার্সের সাথে দেখবেন এইড নার্স, দেখবেন তাদের শিক্ষাগত যোগ্যতার কোনো নার্সিং কোনো ডিগ্রি তাদের নেই, তাদেরকে কোনোভাবে ট্রেনিং দিয়ে কাজ চালানো হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হলে টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, নার্সদের দিকে অবশ্যই নজর দিতে হবে। জনাব হাবিব মিল্লাত, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো। দর্শক, সময় একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। এ পর্বে আমি যেতে চাচ্ছি ডক্টর হাবিবে মিল্লাত আপনার কাছে। হাবিব মিল্লাত, কিছুদিন আগে বিএমআরসি থেকে চীনের ভ্যাকসিন ট্রায়ালের জন্য এখানে অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় সেটি বলছে যে এটি এখন করা যাবে না। আসলে মূল সমস্যাটা কোন জায়গায়? চাইনিজ ভ্যাকসিন নয়, যে কোনো বাংলাদেশে কোনো রিসার্চ করতে হলে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের, যেটা একটি স্বাস্থ্য সংস্থা এবং যার একটি ইন্ডিপেন্ডেন্ট বডি রয়েছে, যে ন্যাশনাল এথিক্যাল কমিটি, যেটা রিসার্চের পারমিশন দিয়ে থাকে, এরা ইন্ডিপেন্ডেন্ট বডি, এরা আসলে সত্যি কথা নিজেদের মতো করে কাজ করে এবং সারা দুনিয়াতেই এভাবে কাজ করা উচিত। সেই হিসেবে চায়না থেকে যে ভ্যাকসিনটির উপর রিসার্চ চলছে এখনো কিন্তু সেটা বাজারজাত বা ব্যবসার জন্য রেডি হয়নি। সেটা ফেজ 3 অর্থাৎ তৃতীয় ধাপের রিসার্চটা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে করার কথা এবং বাংলাদেশে 4200 মানুষের উপর 7টি হসপিটাল যেখানে করোনা পেশেন্টরা চিকিৎসা হয় সেখানে করার কথা। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল যে কাজটি করেছে, তারা সমস্ত নিয়ম নীতি মেনে তারা অ্যাপ্লিকেশন করার জন্য সেই ইন্ডিপেন্ডেন্ট বডি তাদের নৈতিক বা এথিক্যাল ক্লিয়ারেন্স দিয়েছে যে টেস্টটি বাংলাদেশে করা যেতে পারে শর্ত সাপেক্ষে। এবং বাস্তবায়ন সংস্থা হচ্ছে ICDDRB। তারা এটি করবে। এটি সাধারণত ক্লিনিক্যাল ফেজ, মানুষের সেফটি, মানুষের কোনো ক্ষতি না হয়, এবং এটা হচ্ছে একটা ডাবল ব্লাইন্ড অর্থাৎ র্যান্ডমাইজ ট্রায়াল, যেটার অর্থ হচ্ছে যে আসলে কেউ জানবে না যে কোনটি ভ্যাকসিন কোনটি প্লাসিবো, এবং সেভাবে যে নিয়ম মেনে যেভাবে রিসার্চ করতে হয় সেভাবে রিসার্চটি হওয়ার কথা। তো এটা আসলে সত্যিকার অর্থে স্বাস্থ্য মন্ত্রণালয় বা অন্য কোথাও থেকেই কোনো, বাংলাদেশে একটা সিস্টেম আছে প্রত্যেকটা জিনিসেরই, যে এই যে তারা রিসার্চটি করবে, রিসার্চ করার পরে তারা তাদের যে রেজাল্টটি ভ্যালিডেশন যে অথরিটি করবে তাদের দিবে। তারা যদি মনে করে যে বাংলাদেশে ভ্যাকসিনটি ব্যবহার করা দরকার, বাংলাদেশে ব্যবহার হবে, না করার দরকার হলে হবে না। দ্বিতীয়টি হচ্ছে যে ভ্যাকসিন শুধু চীনের নয়, অক্সফোর্ডে যেটি তৈরি হচ্ছে সেটি দেখলাম ব্রাজিলে একটা বড় ফেজ 3 রিসার্চ করছে এবং বিভিন্ন দেশে করছে তারা, এবং যেখানে পেশেন্ট বেশি আসলে। তো এই ধরনের রিসার্চ করলে সেই দেশটির জন্য সুবিধা হয় যে তাদের সাথে নেগোসিয়েশনে যাওয়া। আমরা জানেন যে ভ্যাকসিন আবিষ্কার হলে যে বাংলাদেশ প্রথমেই পাবে এর কোনো কিন্তু গ্যারান্টি এখন পর্যন্ত নেই, এবং আমরা পেতে হলে তাদের যদি রিসার্চ করতে যাই তাদেরকে বলতে হবে যে ঠিক আছে, তোমরা যদি সাকসেসফুল হবে কি হবে না এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না, সাকসেসফুল হও তাহলে আমাদের জনগণের জন্য একটা বড় শেয়ার দিতে হবে, যাতে আমরা জনগণ বিনামূল্যে এবং বা অল্প মূল্যে আমাদের জনগণ পায়। এবং আমাদের দেশে অনেক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যারা ক্যাপাবল এ ব্যাপারে সহযোগিতা করার জন্য, তাদেরও সহযোগিতা নেওয়া দরকার। আমি মনে করি যে খোলা মনে এটা নিয়ে এগিয়ে আসতে হবে, এবং যেটা সায়েন্স বা রিসার্চের ক্ষেত্রে কোনো বাধা না দেওয়াটাই আসলে সত্যিকার অর্থে উচিত হবে। কিন্তু মিলাদ সাহেব, এক কথা যদি বলেন যে বাংলাদেশের ট্রায়ালটা কি হবে কি হবে না ভবিষ্যতে? এখনো কিন্তু বাতিল হয়ে যায়নি, সুতরাং হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এটা আসলে ডিসিশন মেকাররা, যারা ডিসিশন মেকার, তারাই ভালো বলতে পারবেন আমার চেয়ে, যে সত্যিকার অর্থে হবে কি হবে না, করতে দিবে কি করতে দিবে না। তা ব্যক্তিগতভাবে যদি আমাকে মনে করেন বিজ্ঞানের উন্নতির জন্য রিসার্চের প্রয়োজন, করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য ভ্যাকসিন আমাদের খুবই প্রয়োজন। মিল্লাত সাহেব, আরেকটি বিষয়, আপনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাস অনেকে আক্রান্ত হচ্ছেন, হওয়ার পরে তারা প্লাজমা চাচ্ছেন, কিন্তু প্লাজমা নেয়ার জন্য কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই, ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে রিকোয়েস্ট করছেন, এখানে অবৈধ লেনদেনেরও একটা অভিযোগ পাওয়া যাচ্ছে। তো রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে কোনো প্লাজমা ব্যাংক কেন্দ্রীয়ভাবে করার কোনো উদ্যোগ আপনারা নেবেন কিনা? আপনারা দেখেন যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিন্তু এখন পর্যন্ত কোভিড চিকিৎসার সবচেয়ে বড় হসপিটাল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটাল সুনামের সঙ্গে চালাচ্ছে, এবং আপনারা সাংবাদিক বা মিডিয়া যারা আছেন তারা কিন্তু সবসময় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির 8টি ব্লাড ব্যাংক রয়েছে, তার মধ্যে সারা দেশব্যাপী মোহাম্মদপুরে রয়েছে তাদের মানে প্রথম কেন্দ্রটি। আমরা আমাদের যে ইকুইপমেন্ট রয়েছে, আমাদের যে ম্যান পাওয়ার রয়েছে, আমাদের যে অবস্থান রয়েছে, আমরা প্লাজমা ব্যাংক করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, এবং 2-4টা যে রিকোয়েস্ট পাচ্ছি না তা নয়, সেখান থেকে আমরা করছি। কিন্তু আপনাকে বুঝতে হবে যে প্রথমত প্লাজমা আমরা দিচ্ছি সেটা WHO রিকগনাইজড কিনা, আমরা যেগুলো করছি, যে সমস্ত ওষুধগুলো বাংলাদেশে ব্যবহার হচ্ছে সেগুলো আসলে সত্যিকার অর্থেই FDA অ্যাপ্রুভড কিনা, কিংবা করোনা চিকিৎসার জন্য অ্যাপ্রুভ কিনা, সেটাই। কোনো একটা কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে সায়েন্টিফিক রিসার্চ করতে হবে। রিসার্চের রেজাল্ট অনুযায়ী এখন পর্যন্ত কোথাও কোনো সায়েন্টিফিক পেপারে, বিশেষ করে আমি ল্যান্সেটের কথা বলছি, সায়েন্সের কথা বলছি, এই ধরনের জার্নালগুলোতে আমরা কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো রেজাল্ট পাইনি যার জন্য আমরা সত্যিকার অর্থে এই চিকিৎসাগুলো ব্যবহার করতে হবে। তবে আমরা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে মানুষ ব্যবহার করে উপকৃত হচ্ছেন, কিন্তু সেটা কি ব্যবহার না করলে উপকৃত হতেন কিনা সেই পেশেন্ট গুলো আমরা আসলে জানি না। সুতরাং সায়েন্টিফিক বেসিসে যদি সত্যিকার অর্থে রিকমেন্ডেড হয় যে প্লাজমা দরকার প্রত্যেকটি মানুষের জন্য যারা কোভিড আক্রান্ত, তাহলে, এবং এটা যদি আমরা তাহলে নিজ উদ্যোগেই আমরা প্লাজমা ব্যাংক চালু করব। কিন্তু আমরা কখনোই WHO গাইডলাইন বা FDA বা অন্য কোন সংস্থা যেগুলো আছে TGA, সেগুলোর বাইরে আমরা কখনোই যাব না, যার মাধ্যমে আমরা একটা আনএথিক্যাল কাজ করি। সম্পর্ক আসলে জি মিলা সাহেব, একটি বিষয় তাহলে যে অনেক চিকিৎসক এই প্লাজমাকে রেকমেন্ড করছেন যাতে রিকভারি করা হয়, তাহলে কি গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশনস এর বাইরে যে কি এটা করা হচ্ছে? এখানে উৎসাহিত করা হয়নি। যেমন রেমডেসিভির ব্যবহার করা হচ্ছে ইনজেকশন হিসেবে, বেশ দামি একটি ওষুধ, কিংবা ফাভিপিরাভির ব্যবহার করা হচ্ছে। এক সময় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা হতো ম্যালেরিয়ার ওষুধ। এখন ওই যে আরেকটি হচ্ছে যে স্ক্যাবো যেটাকে বলে, সেটা হচ্ছে যে হ্যাঁ আইভারমেকটিন, এটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু এগুলোতে হয়তো বা কিছু কাজ হয়, কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন না। এই জন্য সত্যিকার যতক্ষণ না সায়েন্টিফিক্যালি প্রুভেন হবে ততক্ষণ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে, এটা প্র্যাকটিস হতে পারে, কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এই চিকিৎসা করলে, এটা দিয়ে করলে সত্যিকার অর্থে উপকার পাই। সে ব্যাপারটি সরকারের পক্ষ থেকে দেখছে। আমি মনে করি এই ব্যাপারে সরকারের অবস্থান সঠিক। ডক্টর হাবিবে মিল্লাত এমপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য। আশা করি ভবিষ্যতে স্বাস্থ্য খাত নিয়ে আপনার সঙ্গে আমাদের আরো খোলা মনে আলোচনা হবে। দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে বলতে চাই যে হাবিবে মিল্লাত যে বললেন যে একটি রোড ম্যাপ দরকার, আসলে রোড ম্যাপ দরকার, এবং সরকার এই রোড ম্যাপ প্রণয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করছি।